নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করছি ভালো আছেন, সুস্থ আছেন। টয়লেটের মধ্যে হাত না লাগিয়ে কিভাবে আপনারা টয়লেট পরিষ্কার পরিচ্ছন্ন জীবাণুমুক্ত করে নিতে পারবেন। গরম ভাতের মধ্যে পেঁয়াজ দেবেন কিসের জন্য, আটাতে হাত না লাগিয়ে কিভাবে আটা মাখবেন, তাছাড়াও আপনাদের কাছে শেয়ার করব আরও বেশ কিছু ছোট ছোট ইউজফুল কিচেন টিপস। চলুন দেখে নেওয়া যাক আজকের প্রথম টিপসটা আমি আপনাদের কাছে কী শেয়ার করি। আপনারা কি কখনো গরম ভাতের মধ্যে পেঁয়াজ দিয়ে দেখেছেন? কি হতে পারে, ভাত আমাদের প্রত্যেকেরই বাড়িতে কম বেশি রান্নাবান্না হয়ে থাকে। আমরা যখন ভাত বসাই অনেক সময় দেখবেন ভাতে যদি একটু জল কম দিয়ে দিই আর অন্যান্য কাজ করতে যদি চলে যাই, অনেক সময় তাড়াহুড়োতে হোক কি ভুলবশত আমরা খেয়াল করি না, যার কারণে ভাতটা তলার সাইড থেকে একদম বসে যায়, কখনো কখনো ভাত পুড়েও যায়। আর পোড়া ভাতের গন্ধের কারণে দেখবেন কেউই কিন্তু খেতে পারি না। আপনারা পেঁয়াজ নিয়ে নেবেন, একটা ছোট্ট সাইজের পেঁয়াজ নিয়েছি, তারপর সেটাকে কাট করে নিয়েছি। ভাতের মাঝখানে আপনারা পেঁয়াজটাকে দিয়ে ভাতটা দিয়ে একটু ঢাকা দিয়ে দেবেন। তারপর ওপর থেকে একটা ঢাকা চাপা দিয়ে রেখে দেবেন 10 থেকে 15 মিনিটের জন্য। পেঁয়াজের যে একটা স্ট্রং গন্ধ থাকে, সেই গন্ধের কারণে দেখবেন পোড়া ভাতের গন্ধটা সহজেই চলে যাবে। তবে পেঁয়াজটা কিন্তু ফেলবেন না, অন্যান্য রান্নাতে ব্যবহার করবেন। আশা করছি আপনাদের টিপসটা কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। যখন আমরা মাছের মধ্যে লবণ হলুদ মাখাই বা কোনো কিছুতে হলুদ মাখালে এইভাবে হাতের মধ্যে একটা হলদেটে দাগ পড়ে যায়, যার কারণে বারবার সাবান হ্যান্ড ওয়াশের ব্যবহার করতে হয়, তবু দাগটা সহজে যেতে চায় না। সেক্ষেত্রে আপনারা নিয়ে নেবেন সামান্য পরিমাণের টুথপেস্ট। যে কোনো সাদা টুথপেস্টের ব্যবহার করতে পারেন। হাতের মধ্যে দিয়ে এইভাবে আলতো হাতে ঘষতে থাকবেন। এর মধ্যে আমি সামান্য পরিমাণের জল দিয়ে দিচ্ছি, তারপর আবারও ভালো করে এইভাবে ঘষে নেব। যখন এইভাবে ঘষতে থাকবেন হাতের মধ্যে যে একটা হলদেটে দাগ পড়ে যায়, সেটা দেখবেন আস্তে আস্তে উঠে যেতে শুরু করবে। এবার আমি হাতটাকে পরিষ্কার জল দিয়ে ধুয়ে আপনাদের দেখাচ্ছি, তাহলে বুঝতেই পারবেন যে কতটা সহজে আমরা এইভাবে করে হাতের মধ্যে হলদেটে দাগটা তুলে নিতে পারি। আশা করছি আপনাদের টিপসটা কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে। নিয়েছি কিছুটা ধনেপাতা। ধনেপাতা আমাদের কম বেশি অনেকেরই বাড়িতে নিয়ে আসা হয়ে থাকে, তবে ধনেপাতাটা যাতে শুকিয়ে না যায়, ভালো থাকে, তাই অনেকে আমরা ফ্রিজের মধ্যে রেখে দিই। তবে ফ্রিজে রাখলেও অনেক সময় দেখা যায় ধনেপাতা কিন্তু একটু হলদে হয়ে যায়, যার কারণে ধনেপাতার গন্ধটাও চলে যায় আর কোনো জিনিসে ব্যবহার করতেও ইচ্ছা করে না। সেক্ষেত্রে আপনারা একটা কাজ করতে পারেন। আমি এখানে একটা গ্লাস নিয়েছি, গ্লাসের মধ্যে কিছুটা জল নিয়ে নিয়েছি, নর্মাল জলেরই ব্যবহার করেছি। ধনেপাতার গোড়ার অংশগুলো এইভাবে আপনারা দিয়ে রেখে দেবেন। এইভাবে যদি ধনেপাতাটা রাখা হয়, দেখবেন সহজে কিন্তু ধনেপাতা হলদে ভাব হবে না। ধনেপাতাটা বেশ অনেক দিন পর্যন্ত সবুজ সতেজ থাকবে। তবে অবশ্যই যে জলটা ব্যবহার করবেন মাঝে মধ্যে পাল্টে দেবেন। আশা করছি টিপসটা কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে। আমি এখানে নিয়েছি কিছুটা রসুন। রান্নাবান্না করার জন্য রসুনের ব্যবহার আমরা কম বেশি অনেকেই করে থাকি, তবে যখন একটু বেশি পরিমাণে রসুনের খোসা ছাড়াতে হয় আর রসুনের কোয়াগুলো যদি ছোট হয়ে থাকে, সেক্ষেত্রে দেখবেন রসুনের যে মাথার অংশটা থাকে সেটা এতটাই শক্ত থাকে, অনেক সময় নখের মধ্যে ব্যথা হয়ে যায়। তো একটা টিপস ফলো করবেন, একটা গ্রেটার নিয়ে নেবেন। গ্রেটারের মধ্যে আলতো যদি ঘষে দেন তাহলে মাথার অংশটা ফেটে আসবে। তারপর আপনারা খুব সহজেই কিন্তু আপনারা এইভাবে করে রসুনের খোসাটা ছাড়িয়ে নিতে পারবেন। এইভাবে যদি রসুনের খোসাটা ছাড়ান, দেখবেন খুব বেশিক্ষণ সময়ও লাগবে না। আর রসুনের কোয়াগুলো যদি ছোটও হয়, সেক্ষেত্রে কোনো রকমের সমস্যা আপনাদের হবে না। খুব কম সময়ের মধ্যেই কিন্তু অনেকটা পরিমাণে রসুনের খোসা আপনারা ছাড়িয়ে নিতে পারবেন। আশা করছি টিপসটা কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে। নিয়েছি একটা তামার ঘট। আমাদের অনেকেরই বাড়িতে তামা বা পেতলের বিভিন্ন বাসনপত্র রয়েছে, যেগুলো পরিষ্কার করার জন্য পিতাম্বরী পাউডার বা বাজার থেকে বিভিন্ন ধরনের সলিউশন কিনে নিয়ে আসি। তবে কোনো কিছুর প্রয়োজন নেই, ঘরোয়া উপায়ে খুব সহজেই তামা পেতলের বাসনপত্র আমরা পরিষ্কার করে নিতে পারি। এখানে আমি একটা দইয়ের প্যাকেট নিয়েছি, আর এই প্যাকেটের মধ্যে কিন্তু বেশ কিছুটা দই রয়েছে, তবে এই দইটা কিন্তু এক্সপায়ার হয়ে গেছে। ফেলে না দিয়ে আমরা কিন্তু ব্যবহার করে নিতে পারি। প্যাকেটের মধ্যে যতটা দই রয়েছে আমি চেপে চেপে বের করে নিয়েছি। সামান্য পরিমাণের হলুদ গুঁড়ো দিয়েছি, তারপর দুটো উপকরণকে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এই মিশ্রণটা কিন্তু অনেক বেশি পাওয়ারফুল হয়ে গেছে। কিভাবে ব্যবহার করবেন, আমাদের বাড়িতে যে তামা পেতলের বাসনপত্র থাকে তার মধ্যে মিশ্রণটা দিয়ে আপনারা এইভাবে আলতো হাতে ঘষে নেবেন। তবে অবশ্যই কিন্তু এইভাবে করে 1 থেকে 2 মিনিট ঘষে নিতে হবে, যেহেতু দইয়ের মধ্যে একটা টক ভাব থাকে, তাছাড়াও হলুদ গুঁড়ো মেশানোর কারণে এই মিশ্রণটা অনেক বেশি পাওয়ারফুল হয়ে যায়, যার কারণে তামা পেতলের বাসনপত্রের মধ্যে যদি কালচে ভাব চলে আসে, সেটাকে কিন্তু খুব তাড়াতাড়ি পরিষ্কার করতে সাহায্য করে।
তো খুব ভালো করে মিশ্রণটা লাগিয়ে 1 মিনিট মতো রেখে দিয়েছিলাম। তারপর একটা পাত্রের মধ্যে জল নিয়েছি, জল দিয়ে ধুয়ে দেখাচ্ছি। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর পরিষ্কার হয়ে গেছে। আশা করছি আপনাদের টিপসটা কাজে আসবে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন। আপনারা কি কখনো কোনো রকমের সেলাই করার বা কাটিং করার ঝামেলা ছাড়াই বাড়িতেই খুব সহজেই কোলবালিশ বানিয়েছেন? চলুন দেখে নেওয়া যাক কীভাবে। এখানে আমি নিয়েছি একটা প্যান্ট। এই ধরনের যে প্যান্টগুলো থাকে সেগুলো কম বেশি আমাদের অনেকেরই বাড়িতে থাকে, যেগুলো হয়তো একটু ছিঁড়ে ফেটে যায় বা কালার নষ্ট হয়ে গেলে কেউই কোনো কাজে ব্যবহার করি না। প্যান্টটাকে আগেই উল্টো করে নিয়েছিলাম, তারপর পায়ের একটা সাইড করে এভাবে একটা শক্ত দড়ি দিয়ে বেঁধে দিয়েছি। তারপর প্যান্টটাকে আমি সোজা করে নিয়েছি। কাজটি কিভাবে করছি সেটা একটু ভালোভাবে দেখলেই বুঝতে পারবেন। তারপর বেশ কিছুটা পুরনো হয়ে যাওয়া আমি জামা কাপড় নিয়েছি, যেগুলো আমরা ব্যবহার করি না। এর ভেতরে আমি সবগুলো এইভাবে ভরে নিচ্ছি। আপনাদের যতটা প্রয়োজন হবে আপনারা কিন্তু ভরে দেবেন। চাইলে যে ছোট টুকরো কাপড় থাকে বা যদি এক্সট্রা বাড়িতে তুলো থাকে সেটারও ব্যবহার করতে পারেন। তারপর এই সামনের যে অংশটা রয়েছে সেটাকে হাত দিয়ে এভাবে ছোট ছোট কুচির মতো করে নেবেন। হাতের মুঠোর মধ্যে ধরে একটা গার্ডারের সাহায্যে আটকে দেবেন। তাহলে এটা দেখতেও সুন্দর লাগবে আর আপনাদের কিন্তু কোনো রকমের সেলাইও করতে হবে না। যদি ভেতরের কাপড়গুলোর প্রয়োজন হয় কোনো কাজে, গার্ডারটা খুলে খুব সহজে বেরও করে নিতে পারবেন। এইভাবে করে বাড়িতেই কিন্তু খুব সহজেই আপনারা কোলবালিশ বানিয়ে নিতে পারেন। আমাদের অনেকেরই বাড়িতে ছোট বাচ্চারা রয়েছে, তাদের ব্যবহার করার জন্য বাজার থেকে আমরা ছোট ধরনের বিভিন্ন কোলবালিশ কিনে নিয়ে আসি। তো কোনো রকমের টাকা পয়সা খরচ ছাড়াই বাড়িতেই কিন্তু ফেলে দেওয়া কাপড়ের টুকরো বা কাপড় দিয়ে এইভাবে করে কোলবালিশ বানিয়ে নিতে পারেন। তাছাড়াও আপনারা এই কোলবালিশগুলো বিছানার একটা সাইডে বা সোফার মধ্যেও রাখতে পারেন। যদি কালারফুল কাপড় হয় সেক্ষেত্রে দেখতে আরও সুন্দর লাগবে। আশা করছি আপনাদের টিপসটা কাজে আসবে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন। আমি এখানে নিয়েছি একটা পাত্র আর নিয়েছি এখানে গ্রেটার। গ্রেটারটা কিন্তু কোনো খাবার কাজে ব্যবহার করি না। একটা সাবান নিয়েছি আর এখানে কিন্তু আপনারা লাইফবয়, ডেটল বা নিম সাবান এই ধরনেরই সাবান নেওয়ার চেষ্টা করবেন। আমি ডেটল সাবানের ব্যবহার করেছি। 1 চামচ পরিমাণের সাবানটা আমি এর মধ্যে গ্রেট করে দিয়েছি। এখানে আমি দিয়ে দেব 1/2 চামচ পরিমাণের বেকিং সোডা। এটা কিন্তু বেকিং পাউডার নয়। আর নিয়েছি এখানে লেবু। লেবুটা কিন্তু খারাপ হয়ে গেছিলো। 1/2 চামচ পরিমাণের লেবুর রস এর মধ্যে দিয়ে দিচ্ছি। আর এখানে কিন্তু কোনোভাবেই জলের ব্যবহার করা যাবে না। 3টে উপকরণকে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। আপনাদের কাছে যদি লেবু না থাকে সেক্ষেত্রে আপনারা ভিনিগারের ব্যবহার করতে পারেন। তো মিশ্রণটা তৈরি হয়ে গেছে। এখানে একটা জলের বোতলের ঢাকনা নিয়েছি আর ঢাকনাটা কিন্তু আমি জলের বোতলে ব্যবহার করি না। তো যে মিশ্রণটা বানালাম ঢাকনার মধ্যে দিয়ে দিয়েছি। তারপর আঙুল দিয়ে এইভাবে করে ভালো করে চেপে চেপে একটু সেট করে নেব। এটাকে কিভাবে ব্যবহার করবেন, এখানে আমি নিয়েছি একটা পলিথিন। পলিথিনটাকে এর মধ্যে দিয়ে এইভাবে করে একটু মুড়িয়ে নিচ্ছি। এবার এটা আটকানোর জন্য এখানে একটা গার্ডার নিয়েছি। গার্ডারটাকে এইভাবে করে পেঁচিয়ে দিচ্ছি যাতে করে এটা কোনোভাবে খুলে না যায়। আর সাইডের পলিথিনটা যেহেতু অনেকটাই বড় রয়েছে তাই এখানে একটা কাঁচির সাহায্যে আমি এই পলিথিনটাকে সাইডের অংশটা বেশ কিছুটা কেটে বাদ দিয়ে দিচ্ছি। এবার এখানে আমি যে ওপরের প্লাস্টিকটা রয়েছে তার মধ্যে বেশ কিছুটা ফুটো করে নিচ্ছি যাতে করে মিশ্রণটা অল্প করে বেরিয়ে আসে। এবার এখানে আমি একটা নিয়েছি শক্ত দড়ি, সেটাকেও এর মধ্যে পেঁচিয়ে এইভাবে করে টাইট করে আটকে দিচ্ছি। কিভাবে এটা ব্যবহার করবেন আমরা প্রত্যেকেই কম বেশি করে থাকি, তবে টয়লেটটা যদি মাঝে মধ্যে পরিষ্কার করা না হয় সেক্ষেত্রে দেখবেন বাজে দুর্গন্ধ ছড়ায়, নানা জীবাণুও বাসা বাঁধে। অনেক সময় বাড়িতে যদি আত্মীয় স্বজন চলে আসে সেক্ষেত্রে নিজেদেরই কিন্তু অস্বস্তির মধ্যে পড়তে হয়। তবে টয়লেটে হাত না লাগিয়ে খুব সহজেই কিন্তু আপনারা টয়লেটটা পরিষ্কার পরিচ্ছন্ন জীবাণুমুক্ত করে নিতে পারেন। তারই একটা ইউজফুল টিপস আমি আপনাদের কাছে শেয়ার করব। চলুন দেখে নেওয়া যাক। যে সলিউশনটা আমি বানিয়ে রেখেছিলাম সেই সলিউশনটা আপনারা কি করবেন, টয়লেটের যে ফ্লাক্স বক্সটা থাকে সেটাকে খুলে একটা সাইড করে এইভাবে করে আপনারা ঢুকিয়ে দেবেন। আর যে দড়িটা আপনারা বেঁধেছেন সেটা সাইডে এভাবে রেখে দেবেন। যখনই টয়লেটে যাবেন ফ্লাক্সটা দিয়ে দেবেন। এতে করে কি হবে, যে সলিউশনটা ব্যবহার করা হয়েছে তার মধ্যে রয়েছে বেকিং সোডা, গ্রেট করা সাবান আর রয়েছে এখানে লেবুর রস। লেবুর রস আর সাবানের কারণে একটা সুন্দর স্মেল আসবে। বেকিং সোডা কি করবে, যে জীবাণু ব্যাকটেরিয়া থাকে সেটাকে ধ্বংস করতে সাহায্য করবে, যার কারণে টয়লেটটা পরিষ্কার পরিচ্ছন্ন এমনকি জীবাণুমুক্ত হয়ে যাবে। অনেক সময় হয়তো কাজের এতটাই চাপ থাকে
আমরা টয়লেটটা পরিষ্কার করতে সময় পাই না, কেন কি অনেকক্ষণ সময়ও লাগে। সেক্ষেত্রে আপনারা এইভাবে সলিউশন বানিয়ে যদি ব্যবহার করেন, আপনাদের টয়লেটের মধ্যে হাত লাগানোর প্রয়োজনই হবে না। আশা করছি টিপসটা কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী। আটাতে হাত না লাগিয়ে আটা মেখে দেখেছেন? চলুন দেখে নেওয়া যাক কিভাবে। রুটি আমাদের প্রত্যেকেরই বাড়িতে কম বেশি করা হয়ে থাকে। রুটি বানানোর আগে আটাটা কিন্তু মেখেও নিতে হয়। অনেক সময় আমাদের হাত যদি কেটে যায়, সেক্ষেত্রে আটা মাখতে অনেকটাই সমস্যা হয়। সাহায্য করার মতো অনেকেরই বাড়িতে কেউ থাকে না, তখন নিজেদের কাজ নিজেদেরই করতে হয়। সেক্ষেত্রে একটা টিপস আপনারা ফলো করতে পারেন। নিয়ে নেবেন একটা পিলার, অবশ্যই পরিষ্কার পিলার নেওয়ার চেষ্টা করবেন। অল্প করে জল দেবেন আর পিলারটা এইভাবে করে ঘোরাতে থাকবেন, তাহলেই দেখবেন আস্তে আস্তে কিন্তু আপনাদের আটাটা মেখে নেওয়া হয়ে যাবে। তবে একেবারেই কিন্তু অনেকটাই জলের ব্যবহার করবেন না, অল্প করে জল দেবেন আর এইভাবে করে আটাটা মাখতে থাকবেন। এইভাবে যদি আটা মাখা হয়, সেক্ষেত্রে যদি হাত কেটেও যায়, সেক্ষেত্রেও দেখবেন কোনো রকমের সমস্যা আপনাদের হবে না। আর এইভাবে কিছু সেকেন্ড করলেই দেখবেন সম্পূর্ণ আটাটা কিন্তু এইভাবে দলা মতো হয়ে যাবে। আর যদি ভাবেন এইভাবে আটা ঠিকভাবে মাখা যাবে না, তা কিন্তু নয়, খুব ভালো করে মাখা হয়ে যাবে। লাস্টে আপনারা একটু হাত দিয়ে ডলে নিলেই হয়ে যাবে। আশা করছি টিপসটা কাজে। কি কখনো ভাত রান্না করার পর জামা কাপড় মেলার ক্লিপ দিয়ে দেখেছেন? কি হতে পারে? আমাদের ভাত প্রত্যেকেরই বাড়িতে কম বেশি রান্না বান্না হয়ে থাকে, তবে ভাতের ফেনা ঝরাতে গিয়ে অনেক সময় দেখবেন অনেকটাই ভাত পড়ে যায়, হাতের মধ্যে গরম লেগে যায়। তবে আপনারা কি করবেন, নিয়ে নেবেন দুটো জামা কাপড় মেলার ক্লিপ, এইভাবে করে একটা ঢাকা দিয়ে ক্লিপ দুটো আটকে দেবেন। এবার নিয়ে নেবেন একটা কিচেন তাওয়াল, যে পাত্রের মধ্যে ভাতের ফেনাটা ঝরাবেন সেই পাত্রের মধ্যে আপনারা যদি এইভাবে করে এই পাত্রটাকে বসিয়ে দেন, তাহলেই দেখবেন খুব সহজেই কিন্তু ভাতের ফেনা ঝরে যাবে। আমি হাতটাও সরিয়েও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর ফেনাটা ঝরে যাচ্ছে। দুটো দিয়ে আটকে থাকার কারণে কোনোভাবেই কিন্তু এই প্লেটটা খুলেও যাবে না আর এক্সট্রা ভাতও পড়বে না, ভাতের ফেনাটাও ভালো মতো ঝরে যাবে। আশা করছি আপনাদের এই টিপসটিও কাজে আসবে।